দ্বিতীয় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে তারিখের ৪৬-০০-০০-০০-০০-০৮-০০২-২৩-৫৫০ নম্বর স্মারক মোতাবেক প্রাপ্ত অনুমোদনের পরিপ্রেক্ষিতে সড়কটির নাম বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নামকরণ করা হয় বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা ড্রেন, ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ ফুটপাত, ৩টি উড়াল সেতু ভেহিকল ওভারপাস, ৩টি পথচারী পারাপার সেতু ওভারব্রিজ, ২ কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল রিটেইনিং ওয়াল, ৩টি মসজিদ, ৬টি যানবাহন বিরতির স্থান বাসবে ও ৬টি যাত্রী ছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ভ্যাম্পায়ার বনাম মুক্তিযোদ্ধা ও কোটা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, সড়ক অবরোধ করেছে। খুবই দুঃখজনক। কিন্তু কি তাদের দৃষ্টিভঙ্গি, কেন তারা কোটা পছন্দ করছে না, তা নিয়ে একটু অন্দরে তাকাতে চেষ্টা করছি। সাবজেক্ট কঠিন ও স্পর্শকাতর। যে কোনো দেশের জন্যই মুক্তিযোদ্ধারা গৌরবের, যারা দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। নিঃসন্দেহে তারা দেশের সবচেয়ে মূল্যবান মানুষ, সূর্য সন্তান। স্বাধীন সভ্য দেশের সরকারের একটি দায় থাকে তাদের যথাযথভাবে মূল্যায়ন ও প্রাপ্য সম্মান প্রদানের। এই তো ৬ জুন ফ্রান্সের নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনীর যোদ্ধাদের নিয়ে ৮০তম বার্ষিকী উদযাপন করা হল। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সহ বহু নেতা উপস্থিত ছিলেন। এখনও সেই যুদ্ধে অংশগ্রহণকারী বেশ কয়েকজন যোদ্ধা বেঁচে আছেন। একজনের বয়স ৯৮-৯৯ এমনকি ১০০ বছর। তাদের পরম মমতায়, উচ্চকিত উচ্ছ্বাসে এবং গভীর শ্রদ্ধায় অনুষ্ঠানে উপস্থিত করা হয়। আমরা ব্রিটিশ ওয়ার ভেটারান টমি মুরকে দেখেছি, যিনি ২০২১ সালে মৃত্যুর আগে ১০০ বছর বয়সে করোনার রোগীদের জন্য ফান্ড কালেকশনে নেমে $৫৩ মিলিয়ন তুলে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন রয়্যাল আর্মির ক্যাপ্টেন। শুধু সম্মান ও ভাতাই নয়, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশগুলোতে এ যোদ্ধাদের মৃত্যুর পর স্ত্রী ও সন্তানরা স্বাস্থ্য, বাসস্থানসহ নানা ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকেন। অত্যন্ত স্বাভাবিক। তবে এই যোদ্ধাদের মধ্যে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা থাকার সুযোগ ছিল না। ১৮৩৬ সালের জন্মমৃত্যু নিবন্ধন অ্যাক্ট অনুসারে ব্রিটেনে ১৮৩৭ সালেই জন্ম নিবন্ধন, মৃত্যু ও বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। সেখানে প্রথম বছর মাত্র ১৫% ক্ষেত্রে নিবন্ধন সম্পন্ন হয়নি। দ্বিতীয়ত জার্মানি বা জাপানের পক্ষে যুদ্ধ করে তারপর মিত্রশক্তি বিজয়ের পর ভোল পাল্টানোর কোনো সুযোগই কারও ছিল না। তবে জীবন বাঁচানোর জন্য জাপানিতালির কেউ কেউ ভোল পাল্টাতে এবং পরিচিতি পাল্টাতে চেষ্টা করেছেন। পাল্টিয়ে রক্ষাও পেয়েছেন কেউ কেউ। তবে কোনো অর্থনৈতিক সুবিধা, চাকরির সুবিধার জন্য কেউ তার ভোল পাল্টেছে এ যাবৎ শুনিনি, পড়িনি। আমাদের মুক্তিযুদ্ধ এক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশে এখন কে মুক্তিযোদ্ধা ছিলেন আর কে ছিলেন না, তা সঠিকভাবে বের করা এক মহাদুরূহ কাজ হয়ে গেছে। ভ্যাম্পায়ারের ছবি নিশ্চয়ই আমরা দেখেছি। ভ্যাম্পায়ার যতক্ষণ ভদ্রলোকের বেশ ধরে থাকে, ততক্ষণ তাকে চেনে কার সাধ্য। খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গত এপ্রিল মাসে বিবিসিকে দেওয়া বক্তব্যে বলেছেন, অভিযুক্ত যারা মুক্তিযোদ্ধা ভাতা পেতেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মামলা করলে হাজার হাজার মামলা করতে হবে। তিনি বলেছেন, আমরা মন্ত্রণালয় চালাব নাকি আদালতের বারান্দায় বারান্দায় দৌড়াব, তা ঠিক বলেছেন মন্ত্রী মহোদয়। কতজনের পেছনে দৌড়াবেন, এই কতজন এর মধ্যেই লুকিয়ে আছে মূল সমস্যা। শুধু কি তারা তালিকায় নাম লিখিয়েছেন? ১৯৭২ সালের দালাল আইনে স্পেশাল ট্রাইব্যুনালের আসামিও সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযোদ্ধাই নয়, লাল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। ঠেকানো কি এত সহজ? মুক্তিযুদ্ধের একটি বাস্তবতা কোথাও লেখা নেই। কিন্তু সবাই জানেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিল একটা বীরসুলভ গর্ব। তখন হাতে হাতে সার্টিফিকেট। নেতারা নিচে স্বাক্ষর দিয়ে সেই সার্টিফিকেট বান্ডিল পাঠিয়েছেন নিজেদের তরুণ যুবক মুক্তিযোদ্ধাদের কাছে,
এবং আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ের নেতাদের কাছে। তাদের তখন এমন একটি দৃষ্টিভঙ্গি ছিল যে, আমরা কি সার্টিফিকেটের জন্য দেশ স্বাধীন করেছি নাকি? সত্যিকারের মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচিতিকেই সার্টিফিকেট মনে করতেন। স্বাধীনতার পরপরই সনদ ছিল, কিন্তু কোনো ভাতা, কোটা বা সুবিধাদি ছিল না। কিন্তু তখন সার্টিফিকেট দেখানো বা কাছে রাখার প্রয়োজন হয়েছিল অমুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতাকারীদের কাজে লাগতে পারে, অথবা কেউ যদি এসে দালাল বলে অভিযোগ করে, তাহলে ওই সার্টিফিকেট বাঁচিয়ে দেবে। আবার সত্যিকার মুক্তিযোদ্ধা কত তা নিয়ে সঠিক কোনো পরিসংখ্যানও ছিল না। ভারত একটি তালিকা দিয়েছিল, কিন্তু যারা ভারত গিয়েছেন প্রশিক্ষণ নিতে, তারাই যে শুধু মুক্তিযোদ্ধা ছিলেন তা তো নয়। সত্যিকারে যারা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, রাতের অন্ধকারে রান্না করে খাইয়েছেন, মুক্তিযোদ্ধার অস্ত্র নিজের বাড়িতে গোপনে লুকিয়ে রেখে সাহায্য করেছেন, তারাও তো মুক্তিযুদ্ধের সহযোগী। কিন্তু দুঃখের বিষয়, সার্টিফিকেটধারী অধিকাংশের মধ্যে তারাও নেই। যদিও ১৯৭২ সালে এক আদেশে বলা হয়েছিল, মুক্তিযোদ্ধা মানে এমন একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে নিয়োজিত যে কোনো সংগঠিত দলের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। চট্টগ্রামের একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ডাক্তার মাহফুজুর রহমান ২০২০ সালে ১০-১২ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে বসেছিলেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে। তিনি বলেছেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধার তালিকায় ৬৫০ জনের মধ্যে তারা মাত্র ১৫০ জনকে চিনতে পেরেছেন। চট্টগ্রাম মহানগরে ২৩টি সক্রিয় সংগঠন ছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধার তালিকা প্রথম রাজনৈতিকভাবে কলুষিত করা শুরু হয় ১৯৭৭ সালে। তখন জিয়াউর রহমান ক্ষমতায়। এরপর জিয়ার কাজটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮৪ সালে প্রথম তালিকা প্রণয়ন করে। তারপর থেকেই ভানুমতির খেল দেখতে পাই আমরা। সরকার পরিবর্তন হয় আর মুক্তিযুদ্ধের তালিকায় যোগ-বিয়োগ হয়। এ পর্যন্ত ৬ বার মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করা হয়েছে। যদি আরেকটু সরাসরি বলি, রাজনৈতিক মাঠ শক্ত করতে বিএনপি এবং ক্ষমতায় থাকতে এরশাদ এমন কিছু মানুষকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন যারা স্বাধীনতায় তো বিশ্বাস করেই না, বরং বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়েছেন। সেই তালিকা শুদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ সরকারও যে সঠিকভাবে করতে পেরেছে, তা মোটেই নয়। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রেও আমরা নানা দুর্বলতা দেখতে পাই। ২০১৭ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বাক্ষরিত এক নির্দেশের স্মারক নং ২০১৭-১১০ বলা হয়, কোনো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকাভুক্ত সকল মুক্তিযোদ্ধার সামনে তালিকাভুক্তির জন্য আবেদনকারী সাক্ষাৎকার না নিয়ে আলাদাভাবে ও পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা ২০১৬ এর যাচাই-বাছাই পদ্ধতির অনুচ্ছেদ ১০ বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। কিন্তু স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগেরই সমর্থক হতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু বাস্তবতা হল, মুক্তিযুদ্ধের ভাতা, কোটা ও সুবিধাদি গ্রহণ করা অনেক মানুষকে এখন দেখা যায় সরাসরি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করতে দ্বিধাবোধ করেন না। সংখ্যাটা বিস্ময়করভাবে হতাশাজনক। এ পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী সেই রাজনৈতিক তত্ত্বে গেলাম না। যারা কোটা নিয়ে আন্দোলন করছে, হয়তো বিগত দিনের সড়ক আন্দোলন ও অন্য সামাজিক আন্দোলনের মতো স্বাধীনতাবিরোধী শক্তি উস্কানি দিতে চেষ্টা করতে পারে। কিন্তু একটা কথা তো ঠিক, জাতির সরকারি চাকরি কাঠামোতে মেধাবী সন্তানদের কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের কোটার নামে যদি অমেধাবী অথচ স্বাধীনতাবিরোধী প্রজন্মের কেউ প্রশাসনের স্পর্শকাতর চাকরিতে ঢুকে পড়ে, তা ঠেকানোর উপায় কী? সনদ নিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেছে তাদের সনদ ভুয়া। সে ক্ষেত্রে ওইসব কর্মকর্তার বিরুদ্ধে এখনও কোনো ফৌজদারি অপরাধের সাজা হয়নি। এটাও একটি দুর্বলতার বহিঃপ্রকাশ। আমাদের মুক্তিযোদ্ধাদের ওপর পূর্ণ আস্থা আছে, পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু সেই আস্থা ও শ্রদ্ধা যদি ভ্যাম্পায়ারদের পায়ে সোপর্দ করতে হয়, তার চেয়ে বড় বেদনাদায়ক কিছু নেই।